তখন কাইজার আহমেদ কেন বাদ যাবে? কাইজার ভাবছে যে আমি তো ভাঙড়ের ভূমিপুত্র, তাহলে দায়িত্বটা আমার পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় জানে এরা ক্রিমিনাল, তারপরে তাকে এমএলএ টিকিট দেওয়ার মানে কি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। আজকে দিদিকে হুমকি দিচ্ছে যে আমি বিরোধী করব। আরে বিরোধী চারটে লোক নেই, বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন। এরা সবাই চান্স নিচ্ছে, একটু যদি দয়া দৃষ্টি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার যোগ্যতা পায় যে আমি শওকত মোল্লাকে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো এখান থেকে তুলে, তাহলে বলে তো দম আছে, চলো একে ডাকো, একে তাহলে ব্যাকিং দাও। দেখুন, তৃণমূল একটি দুষ্কৃতীদের দল। শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছিল ভাঙড়টাকে ঠান্ডা করার জন্য, দখল করার জন্য। শওকত মোল্লা ব্যর্থ হয়েছে এবং জনগণের সামনে তার চেহারাটা উন্মোচিত হয়ে গেছে। সে একটি দুষ্কৃতী এবং মানুষের তার জনভিত্তি নেই। এমনকি ফুরফুরার সঙ্গে যে বিবাদে সে জড়িত, মানে প্রথমে নৌশাদকে আক্রমণ করতো পলিটিক্যালি, তারপরে তোহা সিদ্দিকির পিছনে পড়ে গেল, এখন পুরো ফুরফুরার বিরুদ্ধেই চলে গেছে। এতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে এইটা পুরো রাজ্যে ব্যাপক খারাপ প্রভাব ফেলবে, তাই তাকে কার্য কোর কমিটি থেকে প্রথমে বাদ দিল, তারপরে ভাঙড়ের অবজার্ভ হিসাবে বাদ দিল। তো আমরা এটা বলতে পারি যে শওকত মোল্লার কেরিয়ার ফিনিশ, হয়তো ও পূর্ব ক্যানিংয়ের সিটের টিকিটটাও পাবে না 26-এ। তাই জন্যে জাহাঙ্গীরকে আনা হচ্ছে বজবজ থেকে। তো জাহাঙ্গীরকে যখন আনা হচ্ছে নতুন কমান্ডার হিসাবে, তখন কাইজার আহমেদ কেন বাদ যাবে? কাইজার ভাবছে যে আমি তো ভাঙড়ের ভূমিপুত্র, তাহলে দায়িত্বটা আমার পাওয়া উচিত। আমি জানি না তার অফিস কে ভাঙচুর করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কি ক্ষতি হয়েছে জানি না, কিন্তু এইটা বিষয় ঠিক, তৃণমূলের এটা অত্তকলহ, ওদের নিজেদের মধ্যে জায়গা দখলে লড়াই শুরু হয়ে গেছে। আর তৃণমূলের ছেলেরাই তৃণমূলের অফিস ভাঙচুর করেছে, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হবে। অতএব কাইজারও চাচ্ছে যে আমি ভাঙড়ের, তাহলে চান্সটা আমার পাওয়া উচিত। বাইরে থেকে জাহাঙ্গীরকে কেন আনা হচ্ছে? এটা একটা সিম্পল গোষ্ঠীদ্বন্দ্ব আর এলাকা দখলের লড়াই ছাড়া কিছু না। আমাদের কি যায় আসে কে দায়িত্ব পেলো না পেলো? ও শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে প্রমাণ চাইবে কি চাইবে না? আমার কথা হচ্ছে শওকত মোল্লা, কাইজার আর জাহাঙ্গীর এরা লড়বে, মারপিট করবে, খুনোখুনি করবে, কিন্তু একটা জিনিস, ওই মারবে মুসলমান মরবে মুসলমান, কতটা মুসলমান সেইটা তো মানে আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু এই কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়িয়ে রেখেছে। জো জিতা ও সিকান্দার। যদি শওকত মোল্লাকে দিয়ে কাজ হয় তাহলে শওকত মোল্লা, আর যদি দেখা যায় যে না এটা জাহাঙ্গীরকে দিয়ে কাজ করা যায়, তাহলে শওকত মোল্লাকে উড়িয়ে দেওয়া যাবে। আপনারা সাইফুদ্দিন খানের গল্প শুনেছেন, জয়নগরে পেট্রোল পাম্পে বম মেরে যাকে উড়িয়ে দেওয়া হলো। ও জয় হিন্দ বাহিনীর বড় কমান্ডার ছিল জয়নগরে, তাকে মারলো তৃণমূলের আর একটা গোষ্ঠী। অতএব সাইফুদ্দিনের কাজের শেষ হয়ে গেছে, সাইফুদ্দিনকে উড়িয়ে দেওয়া হয়েছে, শওকত মোল্লার কাজ শেষ হয়েছে, কোন দিন শওকত মোল্লারও সোয়া হয়ে যাবে। এটা কিছুই দেখছি না। ও কাইজার চুপ করে থাকবে নাকি বকবক করবে নাকি বোম বাঁধবে নাকি মারপিট করবে, কাইজারের ব্যাপার, ওদের দলের নিজস্ব ব্যাপার। আর বিজয় সম্মেলনীর অভিনন্দন দিতে যাচ্ছে এরা। পুজোয় দেখছি পুরো পশ্চিমবাংলার মুসলিম নেতারা সব বিজয় সম্মেলনী মানে নিয়ে ব্যস্ত। বিজয় সম্মেলনীটা কি? ক্লাইভ লয়েড যখন সিরাজদৌল্লাকে পলাশির প্রান্তরে হারিয়েছিল, পিছনে ওই কৃষ্ণনগরের রাজা সে ছিল এর পিছনে মদতদাতা। তো সেই উৎসবে সে দুর্গাপুজো উদ্বোধন করে, মানে বিজয় হয়েছিল ক্লাইভ লয়েডের বা হিন্দুত্ববাদী শক্তির, সিরাজদৌল্লাকে হারিয়ে। তো তারই আনন্দে এটা বিজয় সম্মেলনী বা বিজয় উৎসব হয়েছিল, দুর্গাপূজা। এখন কাইজাররা, এরা ইতিহাস ভূগোল তো কিছু জানে না, এরা সবাই বিজয় সম্মেলনী করে বেড়াচ্ছে। কার বিজয় হলো আর কার পরাজয় হলো এটা তারা ইতিহাস জানে না। তো এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। দেখেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র চিন্তা ভাঙড়। ৭৭টা সিট বিজেপি জিতেছিল, তাদের সঙ্গে ওনার কোনো বিরোধ নেই, একটাই সিটে বিরোধ। আর বরাবর সব দলই করেছে কি মুসলিম ক্রিমিনালদের কাজে লাগিয়েছে। মানে নেতামন্ত্রী হবে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, আর বোম মারবে, জীবনের ঝুঁকি নেবে এই মুসলমানদের দাগি আসামিগুলো। এরা যে এত বড় বড় আসামি হয়েছে না, এরা পলিটিক্যাল পার্টি আর পুলিশের ব্যাকিং দিয়ে হয়েছে। তা নাহলে কিন্তু এরা কেউ খুব বড় বীর নয়। যদি শওকত মোল্লা বীর হতো তাহলে এখনো বামফ্রন্টে থাকতো আর বীরত্ব দেখাতো। ওই পুলিশের আড়ালে
শাসক দলের আড়ালে ব্যাকিং নিয়ে মাস্তানি করা, ওটা খুব সহজ ব্যাপার। এদেরকে অ্যাকচুয়ালি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তুলে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানে এরা ক্রিমিনাল, তারপরে তাকে এমএলএ টিকিট দেওয়ার মানে কি? এটা কি গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর বিষয়? অতএব মূল কাণ্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে যত খুনোখুনি, যত তোলাবাজি, যত অত্যাচার, তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুযোগ খোঁজে এরা দেখছে শওকতের বাজার খুব খারাপ, অতএব এই সময় যদি আমি তেড়ে ফুড়ে বড় বড় ডায়লগ দিই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাববে এইটাই মনে হয় তেজি ঘোড়া আছে, চলো এর উপরে বাজি খেলা আগে। এরা সবাই চান্স নিচ্ছে, একটু যদি দয়া দৃষ্টি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার যোগ্যতা পায় যে আমি শওকত মোল্লাকে ক্যানিংয়ে পাঠিয়ে দেবো এখান থেকে তুলে, তাহলে বলে তো দম আছে, চলো একে ডাকো, একে তাহলে ব্যাকিং দাও। বড় নেতা হওয়ার স্বপ্ন নিয়ে এইসব ডায়লগবাজি করছে। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা উনি করেছেন। অতএব উনি ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেব। কি শিক্ষা দিয়েছে, কি চাকরি দিয়েছে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। উনি কলমা দিয়ে শুরু করলেন আর মন্দির তৈরি করা দিয়ে শেষ করছেন। অতএব ওনার কাজ আর কথার মিল নেই। এসআইআর করার জন্য হাজার হাজার অফিসার উনি নিয়োগ করেছেন এবং পুরো তত্ত্বাবধানে ওনার হচ্ছে। আপনি ভাবুন, কর্ণাটক গভর্নমেন্ট রেজুলেশন পাস করে নির্বাচন কমিশন করে দিল, বলে জানিয়ে দিল আমরা এসআইআর এখানে হতে দেব না, অথচ উনি বলছেন বুকের উপর দিয়ে এসআইআর হবে। আপনি বলুন তো, বুকের ওপর দিয়ে এসআইআর যদি হয় আর আমার নামটা যদি বাদ পড়ে যায়, তো বুকের ওপর দিয়ে হলে আমার লাভ কি? এসব কথার কি কোনো মূল্য আছে? এই জন্যই বলছি ওরা বাচাল মুখ্যমন্ত্রী, এর কথা এবং কাজের কোনো মিল নেই। দেখেন, স্বয়ং মুখ্যমন্ত্রী যখন প্রতারণা করছেন, তার শিষ্যরা, দলের উন্নয়ন নেতারা তো প্রতারণা করবেই। এটা একটা পরিকল্পিত স্কিম, লোককে আশ্বস্ত করা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কিছু হবে না, সব ঠিক করে দেবো। যেমন আমাদের ওয়াকফ নিয়ে বলেছেন, ওয়াকফ নিয়ে কথা বলার দরকার নেই, আমি আছি দেখে নেবো, এখানে ওয়াকফ আইন লাগু হবে না। মানে এরকম আইন বিরোধী কথা, দেশে একটা আইন হবে আর উনি বলছেন লাগু হবে না, বা বলছেন আমি যতদিন আছি ততদিন তোমাদের কোনো ভয় নেই। তার মানে ওনাকে ভোট না দিলেই আমাদের উল্টে পাল্টে দেবেন, এটা হচ্ছে ভয়। তো বিষয় হলো, উনি বলেছিলেন একটা লোকের যদি নাম বাদ পড়ে তাহলে পুরো বাংলায় আগুন জ্বলবে। বাংলায় আগুন কেন জ্বলবে? ওয়াকফ আইন নিয়ে আপনি বলেছিলেন আন্দোলন করলে দিল্লি চলে যাও, তাহলে এসআইআরও তো কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি করছে এবং বকলমে পিছনে মোদি আছে, তাহলে আগুন লাগালে আপনি বাংলায় কেন লাগাবেন? আপনি দিল্লি যান, আগুন লাগান, মুখে বলবেন এক আর করবেন আর এক। তো মূল বিষয় হচ্ছে, সত্যি এসআইআর খুব ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে ভয়ঙ্কর। এসআইআর কতটা ভয়ঙ্কর হতে পারে সাধারণ মানুষের, এটা একটু যদি আমার দর্শকদের যদি খুলে বলেন। দেখুন, এসআইআর ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদি কোনো কাজ করবে আর সেটা ভয়ঙ্কর হবে না, এটা হতে পারে না। কারণ উনি করোনাকালে যে ভ্যাকসিন দিয়েছেন সেটা আজকে প্রমাণিত সত্য। ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আদালতে স্বীকার করেছে আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ, এতে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে এবং সরকারি রিপোর্ট হিসাবে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ডাবল হয়ে গেছে এবং মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, বহু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই মোদি এসআইআর করবে আর তাতে ক্ষতি কিছু হবে না, চিন্তার কিছু নেই, বিভ্রান্তি ছড়াবেন না, এই কথা যদি কেউ বলে এটা মানতে পারছি না। তার ক্ষতি অলরেডি নজরে আসতে শুরু করেছে। প্রথম কথা, এসআইআর যেটা বলেছিল এটা একটা রুটিন পদ্ধতি, আগে বহুবার এসআইআর হয়েছে, আগে তাহলে প্যানিক হয়নি কেন? আগে এসআইআর মানে কি হতো, মানে যদি এটাকে এসআইআর বলেন বা রিভিউ বলেন, মৃত ব্যক্তির নাম বাদ যাবে স্বাভাবিক কারণে, অসুবিধা নেই, নতুন ভোটার যারা হবে তাদের নাম ইনক্লুড হবে, আর কেউ যদি একাধিক জায়গায় নাম রাখে তাহলে এক জায়গায় নাম থাকবে, বাকি জায়গায় বাতিল হবে, এটা রুটিন প্রসেস, এতে আতঙ্কের কিছু নেই। কিন্তু এই যে বলছে না 2002 সালে যাদের নাম আছে তাদের চিন্তা নেই, 2002 সালে যদি বাবা মার নাম থাকে তাহলে চিন্তা নেই, তাহলে এই 2002টাকে কেন টানলেন? 2014, 2024-এ যারা ভোট দিল তাদের কি হবে? তাহলে আপনি 2002 থেকে ধরছেন মানে কি 2002-এ ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদেরকে আপনারা নোটিশ পাঠাবেন, তারা কাগজপত্র দেখাবে, তাদের কি কি প্রমাণপত্র আছে, তারা কোথায় ছিল, তার বাবা মা কোথায় ছিল, এই যে তদন্ত, এইটা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন তার এখতিয়ার বহির্ভূত কাজ করছে। অ্যাকচুয়ালি এরা
বেনাগরিক খুঁজে বেড়াচ্ছে, এরা অনুপ্রবেশকারী খুঁজে বেড়াচ্ছে। এবং তার থেকে বড় কথা, যারা এই দেশের কোটি কোটি মানুষ আছে তাদের অনেকেরই হয়তো 2002 সালে নাম নেই, এবং যারা জেনুইন ভারতীয়, যারা 2002 এর আগেও ভোট দিয়েছে, 2002 এর পরেও ভোট দিয়েছে, তাদেরও দেখা যাচ্ছে তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে। এটাই ষড়যন্ত্র মোদির, এটাই ষড়যন্ত্র বিজেপির, যে লোককে এত নাস্তানাবুদ করে দেবে। ওই ভোটার লিস্ট খুঁজে খুঁজে এখন আপনি পাবেন না, আপনার কাছে তো হার্ড কপি তোলা নেই। এখন আপনি ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন আর গিয়ে দেখবেন আপনার নাম নেই, তাহলে আপনি আতঙ্কিত হবেন না? আর এই নামটা আপনি জোগাড় করবেন কোত্থেকে? তারপরে আপনার কাছে আসবে নোটিশ, নোটিশ আসার পর আপনি যা ডকুমেন্ট দেখাবে, সেই ডকুমেন্টে যদি পুরো ডকুমেন্ট দেখান, তাতে কি হবে জানি না, কিন্তু যারা ভোটার লিস্টে সত্যিই নাম ছিল না কিন্তু ভারতে ছিল, 2002 পরেও ভোট দিয়েছে, 2024ও ভোট দিয়ে সরকার বানিয়েছে, এখন তাদের আপনি যদি বাতিল করার এইটা একটা পদ্ধতি আবিষ্কার করেন, তাহলে এইটা খুব ভয়ঙ্কর। এইটা নির্বাচন কমিশন তো পারেই না।